experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। দিদি, আপনারা সবই তো শুনেছেন, জানেন মা মরা মেয়েরাই। আমিও সৎ মা, চেষ্টা করেছিলাম নিজের পেটের সন্তানের মতোই ওকে মানুষ করার। ভাগ্যের দুর্বিপাকে তা হয়ে ওঠেনি। ওর এই ভুলের জন্য যেন ভবিষ্যতে কোনো শাস্তি না পায়। আপনি দেখবেন দিদি। কাজল দেবীর হাত দুটো নিজের হাতে জড়িয়ে নিলেন কেয়া দেবী। আবেগঘন স্বরে বললেন, আপনি নিশ্চিত থাকুন দিদি, আজ থেকে রায় আমাদেরও মেয়ে। জিকো আর রায় দুজনেই আমাদের চোখের সমান, আপনি চিন্তা করবেন না। দুফোঁটা জল গড়িয়ে পড়ল কাজল দেবীর চোখ থেকে। রায় একটু অবুঝার জেদি, কখন কাকে কি বলে ফেলে ও নিজেও জানে না। মা মরা মেয়ে তো, কিন্তু মনটা এখনো বাচ্চার মতো। দিদি, আপনি নিজের মতো গড়ে নেবেন। জিকোর ঠাকুমা এতক্ষণে মুখ খুললেন। তুমি নিশ্চিত থাকো বৌমা, রাইকে আমরা নিজেদের মেয়ের মতোই আদর যত্নে রাখবো। কিন্তু এবার বলো তো শুনি, ওর কত মাস চলছে? দাদু ভাই তো কিছুই জানায়নি আমাদের এসব ব্যাপারে। কেয়া দেবীও জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছেন। গলা শুকিয়ে গেল কাজল দেবীর। রায় তো ওনাকেও কিছু বলেনি এতদিন। ভাষা ভাষা যা শুনেছেন জিকো আর রায়ের কথা শুকনো ঠোঁটে চেটে নিয়ে তাই বললেন, মাস দিনে হতে চলেছে প্রায়। ভুরুকুচকে তাকালো কেয়া দেবী, আর ওনার অনুচ্চারিত প্রশ্নই বেজে উঠল জিকোর ঠাকুমার গলায়। 3 মাস? এতদিনও বুঝতে পারেনি? এ কি করে হয়? লজ্জায় পড়ে গেলেন কাজল দেবী। এই প্রশ্নের কী জবাব দেবেন উনি? কোনো রকমে বললেন, আপনারা তো দেখছেনই রাইকে, রোগা মেয়ে, এখনো ওকে দেখেও তো কিছু বোঝা যাচ্ছে না। অল্প বয়স, এ বিষয়ে ওর তো কোনো অভিজ্ঞতাও নেই। জিকোর ঠাকুমা তাও অবাক হয়েই রইলেন। ব্যাপারটা সামলাতে কেয়া দেবী মুখ খুললেন, আপনারা রায়কে ডাক্তার দেখাচ্ছেন তো? আবারও অপ্রস্তুতে পড়লেন কাজল দেবী। এনাদের তো আর বলা যায় না। ডাক্তারের কথা শুনলেই রায় চিৎকার চেঁচামেচি করে জিনিসপত্র ভাঙচুর করে। বললেন, রায় মুম্বাই ফিরে আসার পর থেকে যা চলছে, সত্যি বলতে দিদি, আমরা এখনো তো তেমন সময় করে উঠে পারিনি এখানে ডাক্তার দেখানো। তাছাড়া রায়ও বলল মহাবালেশ্বর থেকে ডাক্তার দেখিয়েছে। মনে মনে এবার বিরক্ত হয়ে উঠেছিলেন কেয়া দেবী। কেমন যেন গা ছাড়া ছাড়া ব্যাপার এই পরিবারে। কারোর কোনো দায়িত্ব বা কেয়ারই নেই যেন কি হয়ে চলেছে। হিসেব করছিলেন মনে মনে। তারপরে জিকোর সাথে হওয়া এতদিনকার কথাগুলো মনে পড়ে গেল ওনার। কোনো সাবধানতা কিছুই তো রায় মেনে চলেনি এ কয়েক মাসে। মুখ দিয়েই বেরিয়ে গেল, 3 মাসের প্রেগনেন্সি মানে যখন রায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল ডিসেম্বরে, তখনও প্রেগনেন্ট ছিল। চুপ করে রইলেন কাজল দেবী। কি বলবেন উনি? চিন্তা জড়িত গলাতেই কেয়া দেবী বলতে থাকলেন, এত বড় অ্যাক্সিডেন্ট হলো, তখনও নার্সিংহোমে কিছু ধরতে পারলো না। রায়ও তো কিছু মেনে চলেনি। এই কয়েক মাস রাত ভোর ওরা ঘুরে বেরিয়েছে, চাইপাশও খেয়েছে। পেটেরটা ঠিক আছে কিনা আপনারা বড়রা একবার যাবেন না ডাক্তারের কাছে? অপ্রসন্ন গলায় জিকোর ঠাকুমাও বলে উঠলেন, সত্যি তো বৌমা, এ কেমন ধারা? ওইটুকু বাচ্চা মেয়ে একা একা কবে ডাক্তারের কাছে গেল? কি বুঝতে কি বুঝেছে? তোমরা মা বাবা হয়ে মেয়েটাকে বড় শহরে ডাক্তার দেখালে না, এতদিন বাড়িতে ফেলে রেখে দিলে। তুমিও তো মা হয়েছো, এই সময় এত অনিয়ম করলে পরে তো বড় ক্ষতি হয়ে যাবে। না না, আমি আজই মৃত্যুঞ্জয়কে বলছি, তেমন হলে না হয় আমরাই নাতবউকে নিয়ে যাব ডাক্তারের কাছে। লজ্জায় অধপতন হয়ে রইলেন কাজল দেবী। ওনার অসহায়তা কেউ বুঝবে না, সে চেষ্টা করেও লাভ নেই। কিন্তু এভাবে যদি জিকোর পরিবার রায়কে ডাক্তারের কাছে যেতে রাজি করাতে পারে, তবে সব দিক থেকেই মঙ্গল, এই ভেবে চুপ রইলেন উনি। রায় তখন জিকোর হাত জড়িয়ে নাচতে নাচতে এইদিকেই আসছিল। কাজল দেবী, কেয়া দেবী, জিকোর ঠাকুমা তিনজনকে এক জায়গায় দেখে কাজল দেবীকে উদ্দেশ্য করে বলে উঠল, ছোটবেলায় বোর্ডিং স্কুলে পাঠিয়ে বাপির থেকে আমায় আলাদা করেছিলেন, এখন শ্বশুর বাড়ির লোকদেরও কান ভাঙানি দিচ্ছেন নাকি আমার নামে? থ হয়ে গেলেন কেয়া দেবী আর জিকোর ঠাকুমা। রায়ের সাথে আজ অব্দি সরাসরি কথা বলেননি কেয়া দেবী। সাধারণ কেমন আছো, ভালো থেকো ছাড়া
তবে জিকোর সাথে কথা বলার সুবাদে রায়ের স্বভাব সম্বন্ধে কিছুটা অবগত ছিলেন। তাও বিরক্তিটা মনের মধ্যে চেপে রেখেই বললেন, এখন তো আমরা সবাই একটা পরিবারই হতে চলেছি। দুই বেয়ানের বিয়ে নিয়ে কত কথাই হবে, এখন তুমিও বসো না। অনিচ্ছা সত্ত্বেও বসল রায়। হাজার হোক জিকোর মা বলে কথা, সরাসরি প্রশ্ন করলেন কেয়া দেবী। তোমার মা বললেন মহাবালেশ্বরে ডাক্তার দেখিয়েছিলে তুমি, কোন ডাক্তার দেখিয়েছো, কি বললেন উনি? কাজল দেবী নিয়ে মা শুনলেই ধপ করে মাথার তালু অবধি জ্বলে ওঠে রায়। এক্ষেত্রেও অন্যথা হলো না, কাটা কাটা স্বরে বলল, ইনি আমার মা নন, আমার বাবার দ্বিতীয় স্ত্রী মাত্র। আর লেডি ডাক্তার দেখিয়েছি, উনি বলেছেন সব ঠিক আছে। জিকো উঠে অন্যদিকে চলে গেল। ওর এতদিনের অভিজ্ঞতায় জানে এরপর কি হতে চলেছে। নিজের চোখে মায়ের অপমান সহ্য করতে পারবে না, আর প্রতিবাদ করার মতন মুখ নেই ওর। কেয়া দেবী যদিও দমলেন না। একসময় মৃত্যুঞ্জয় বাবুর সাথে কাঁধে কাঁধে মিলিয়ে সেনবাড়ির পারিবারিক ব্যবসা সামলেছেন। আজ লন্ডন তো কাল সিঙ্গাপুর একা ট্রাভেল করেছেন, অনেক বিজনেস ডিল একা হাতে হ্যান্ডেল করেছেন। রায়ের ঔদ্ধতা ওনার কাছে চটুল বাচালতা ব্যতীত কিচ্ছু নয়। যদিও সদ্য পরিচিত কাজল দেবীর অপমানেই হয়তো গলা কঠিন হয়ে উঠল ওনার। সম্পর্কে কাজল দেবী তোমার মাই হন, তুমি মানো বা না মানো। আর লেডি ডাক্তার বা জেন্টস সে নিয়ে প্রশ্ন করিনি। তুমি কোন ডাক্তার দেখিয়েছো? গাইনোলজিক্যালিস্ট, জেনারেল ফিজিশিয়ান? কোন টেস্ট করতে দিয়েছিলেন ওনারা? প্যাথোলজি রিপোর্ট আছে? জিকোর মায়ের কঠিন গলা আর এতগুলো প্রশ্নের বন্যায় ভয় পেয়ে গেল রায়। ওর থেকে কেউ এইভাবে কোনোদিন জবাবদিহি করেনি। সেই মাসখানেক আগে তিতলি ওর সাথে এমন কঠিনভাবে কথা বলেছিল। ভয় পেয়ে গর্তে লুকিয়ে যাওয়া ইঁদুরের মতোই আমতা আমতা করে বলল, আমি তো অত বুঝি না, টেস্ট রিপোর্ট সব মহাবালেশ্বরের রাখা আছে। এখানে তাও রিপোর্টগুলো আনা উচিত ছিল, অন্য কোনো ডাক্তারের কাছে গেলে সুবিধা হতো। আপনার ছেলে আমাকে তাড়িয়ে দিয়েছে, ব্রেকআপ করে নিয়েছিল, আর আপনি আমায় বলছেন সেই অবস্থায় আমি মেডিকেল রিপোর্ট নিয়ে মাথা ঘামাবো? বিয়ের আগেই তো আপনি টিপিক্যাল ইন লদের মতো টর্চার করে দিলেন। চেঁচিয়ে কথাগুলো বলে দুমদাম পা ফেলে ওখান থেকে চলে গেল রায়। স্তব্ধ হয়ে বসে রইলেন কেয়া দেবী। আসক্ত শরীর নিয়েই জিকোর ঠাকুমা উঠে পড়েছেন ততক্ষণে। চলো বৌমা, অনেক দেরি হয়ে গেছে। ওদিকে কাজল দেবী বারবার ক্ষমা চাইছেন ওনাদের দুজনের কাছে। দূর থেকে সবটুকু দেখল জিকো। কিছু শোনা না গেলেও যা ঘটল তা বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হয়নি ওর। নিজের কাপুরুষতা আর অসহায়তাকে আর কত ধিক্কার দেবে জিকো। গাড়িতে উঠে সবাই চুপ। সেনবাড়ির ছোট ছেলের বিয়ের কথা পাকা হয়নি, যেন শ্রাদ্ধ বাড়ি থেকে ফিরছে সবাই। অর্ধেক রাস্তা পেরিয়ে আসার পর জিকোর ঠাকুমা অস্ফুট স্বরে বলে উঠলেন, দাদু ভাই এখনো বড্ড ছোট, সবে 24, এখনই বাচ্চা। চোখে আঁচল চাপা দিয়ে ডুকরে উঠে আসা কান্না চাপলেন কেয়া দেবী। মুম্বাই আসার পর থেকে ছেলের সাথে কথা বলেননি মৃত্যুঞ্জয় বাবু। বলেছেন এই কুলাঙ্গান ওনার সন্তান হতে পারে না। জিকোর মুখের দিকে তাকানো যাচ্ছে না, লজ্জায় সংকোচে একেবারে ভেঙে পড়েছে। চোখের কোণে পুরো কালি। কেয়া দেবী বুঝতে পারছেন না কাকে সামলাবেন। চোখের জলও শুকিয়ে আসছে এবার। অনেকক্ষণ পর কিন্তু কিন্তু করে জিকোর ঠাকুমা বলে উঠলেন, বৌমা একটা কথা বলবো? আমার যেন কেমন ধারা সব ঠিক লাগছে না। 3 মাস হলো নাতবো বুঝতে পারলো না। এ কি করে হতে পারে? নাতবো এমনিতেই রোগা, তাও তো বুঝতে পারলাম না কিছু। দুটো ছেলেকে পেটে ধরেছি আমি। থম হয়ে গেলেন কেয়া দেবী। ওনারও মনের মধ্যে যে একই দোলাচল চলছে, কিছুতেই ওনার মন মানছে না। এক গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমারও তাই মনে হচ্ছিল না, বুঝতে পারছিলাম না কি করে মুখ ফুটে বলবো। বৌমা তুমি বরং রায়ের মার সাথে কথা বলো। দরকারে তুমি নিজে রায়কে নিয়ে ডাক্তারের কাছে যাও। সেনবাড়ির উত্তরসূরি যদি এই পৃথিবীতে আসছে, তবে এখন থেকে আমাদের দায়িত্ব নিতে হবে তার। পরের দিন কেয়া দেবী কাজল দেবীকে ফোন করলেন। রায়কে ডাক্তার দেখাতে নিয়ে যেতে চান ওনারা। কাজল দেবী রায়কে এই কথা জানাতেই অস্থির হয়ে উঠল।
কেন যাবে ও ডাক্তারের কাছে? মহাবালেশ্বরে যখন ডাক্তার দেখিয়ে এসেছেই ও। হাজার চেষ্টা করেও কাজল দেবী বোঝাতে পারলেন না এই সময় ডাক্তারের কাছে যেতেই হয়। বিশেষ করে রায় একেবারেই কিছু মেনে চলেনি প্রথম 3 মাস। মদ সিগারেট কিছুই খাওয়া বন্ধ করেনি, কিন্তু রায় কারো কথা শুনতে রাজি নয়। উত্তেজনার বশে পাছে রায় আরও কিছু করে বসে শ্যামলবাবু সরিয়ে নিয়ে গেলেন কাজল দেবীকে। ঘরে ঢুকে কাজল দেবী বললেন, তোমাদের উচিত রায়কে সাইকিয়াট্রিস্ট দেখানো। এত জেদ এত রাগ স্বাভাবিক নয়। বাচ্চারও তো ক্ষতি হয়ে যেতে পারে কিছু। গর্জে উঠলেন শ্যামলবাবু। সৎ মা কোনোদিন নিজের হয় না কাজল। কি বলতে চাইছো তুমি? আমার মেয়ে পাগল? সাইকিয়াট্রিস্ট দেখানো মানে সে পাগল নয় শ্যামল। রায় যা যা করছে এগুলো একটাও স্বাভাবিক নয়। সামান্য ডাক্তারের কাছে যেতে বলতেই এত রাগ। কথায় কথায় ভায়োলেন্ট হচ্ছে, জিনিসপত্র ভাঙছে। এগুলো তোমরা কি করে নর্মাল ভাবছো? রায় জেদি আর অবুঝ হতে পারে, কিন্তু পাগল নয়। আজ থেকে আমার মেয়ের ব্যাপারে তুমি নাক গলাবে না। আঙুল তুলে কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেলেন শ্যামলবাবু। ডাক্তার অবশ্য সেদিনই ডাকতে হলো বাড়িতে। আগে যা হয়েছিল, রায় আর জিকোর আশীর্বাদের রাতে ডাক্তার ডাকতে হলো রায়ের বাড়িতে। রাত 11টার সময় রায়ের পরিত্রাহী চিৎকার শুনে শ্যামলবাবু আর কাজল দেবী ছুটে এসে দেখলেন বাথরুমের মেঝেই পড়ে আছে রায়। সারা বাথরুম ভেসে যাচ্ছে লাল শোণিত স্রোত। শ্যামলবাবু ওখানেই মাথা ঘুরে বসে পড়লেন। পাগলের মতন ফ্যামিলি ফিজিশিয়ানকে ফোন করতে থাকলেন কাজল দেবী। বর্তমান ফেব্রুয়ারি 12, 2017, রাত 11:30। রাত 11টা নাগাদ রায়ের পরিত্রাহী চিৎকার শুনে শ্যামলবাবু আর কাজল দেবী ছুটে এসে দেখলেন বাথরুমের মেঝেই পড়ে আছে রায়। সারা বাথরুম ভেসে যাচ্ছে লাল শোণিত স্রোত। অত রক্ত দেখে শ্যামলবাবু ওখানেই মাথা ঘুরে বসে পড়লেন। পাগলের মতন শ্যামলবাবুদের অনেক দিনের পুরনো ফ্যামিলি ডাক্তার সুকুমার বাবুকে ফোন করতে থাকলেন কাজল দেবী। খবর পেয়েই শশব্যস্ত হয়ে ছুটে এলেন সুকুমার বাবু। পৌর মানুষ, রায় ওনার হাতেই জন্মেছে। এবারে যাবতীয় চিকিৎসা উনিই করেন বিগত 20-25 বছর ধরে। রায়ের ঘরে এসে কয়েক মুহূর্ত সময় নিলেন পরিস্থিতিটা বুঝে উঠতে। তারপর গম্ভীর গলায় একরকম আদেশ দিলেন, তোমরা বাইরে যাও শ্যামল, রায়কে ভালোভাবে পরীক্ষা করতে দাও। শ্যামলবাবু উৎকণ্ঠিত হয়ে উঠলেন। অনেক রক্ত বেরিয়ে গেছে সুকুমারদা, অ্যাম্বুলেন্স ডাকবো না? ধমক দিলেন প্রবীণ ডাক্তারবাবু। আমার কাজটা আমাকে করতে দাও। বৌদি, চাকরের হাত দিয়ে আপনি অনেকটা গরম জল পাঠিয়ে দিন আর শ্যামলকে সামলান। চিন্তার কোনো কারণ নেই, আমি দেখছি। শ্যামলবাবুকে নিয়ে কাজল দেবী ঘর থেকে বেরিয়ে এলে ভেতর থেকে রায়ের ঘরের দরজা বন্ধ করে দিলেন সুকুমারবাবু। প্রায় ঘণ্টাখানেক পর চিন্তাক্লিষ্ট মুখে বেরিয়ে এলেন সুকুমারবাবু। শ্যামলবাবুকে আর কাজল দেবী দরজার বাইরেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কোনো কথা বলার আগেই ইশারায় ওনাদের চুপ থাকতে বলে বসবার ঘরে এলেন সুকুমারবাবু। শ্যামলবাবুকে আর কাজল দেবীও প্রবেশ করলে ঘরের দরজা ভেজিয়ে দিয়ে সোফায় বসে চিন্তাজড়িত কণ্ঠে বললেন, তোমাদের আরও আগে উচিত ছিল ডাক্তার দেখানো শ্যামল, বড্ড দেরি করে ফেলেছো। কাজল দেবী ডুকরে উঠলেন। শ্যামলবাবু ওখানেই বসে পড়লেন কাঁদতে কাঁদতে। বাচ্চাটা কি আর নেই সুকুমার বাবু? না শ্যামল, তোমাদের বোঝার ভুল হয়েছে। তবে কি রায়ের কিছু? ডাক্তারবাবু হেয়ালি না করে বলুন প্লিজ, রায়কে কি নার্সিংহোমে নিয়ে যেতে হবে? বুকের বাম দিকে চিনচিনে ব্যথাটা ফিরে এলো মনে হয়। এক হাতে বুকটা চেপে ধরলেন শ্যামলবাবু। শ্যামল, শান্ত হয়ে বসো। রায় একদম ঠিক আছে। বৌদি, আপনি দাদাকে এক গ্লাস জল দিন। আপনিও বসুন, কিছু কথা বলার আছে, মন দিয়ে শুনুন। সবাই উদ্বিগ্ন মুখে বসার পর সুকুমারবাবু বললেন, রায় প্রেগনেন্ট ছিল না। কি বলছো কি তুমি সুকুমার? উত্তেজনায় আবারও উঠে দাঁড়ালেন শ্যামলবাবু। একটি দীর্ঘশ্বাস গোপন করলেন কাজল দেবী। ঠিকই ধরেছিলেন উনি। সেদিন সকালে ওনারা রায়ের ঘর থেকে বেরিয়ে আসার সময় রায়ের মুখে বাঁকা হাসি ওনার নজর এড়ায়নি। ওই একই হাসি লেগেছিল বাচ্চা রায়ের মুখে, যেদিন উনি সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে নিজের প্রথম সন্তানকে এই পৃথিবীতে আনার আগেই হারিয়ে ফেললেন। আর কিছু শোনার ইচ্ছা তখনই হারিয়ে গিয়েছিল ওনার। তবুও শ্যামলবাবুর জন্য বসে রইলেন। সুকুমারবাবু ওনার শান্ত স্মিত মুখে আবারও বললেন, রায় কোনোদিনই প্রেগনেন্ট ছিল না শ্যামল, তোমরা ভুল জানতে।
কিন্তু ও যে বলল ও মহাবালেশ্বরের ডাক্তারের কাছে গিয়েছিল, আজ অত রক্ত। ওটা রক্ত নয়, ফুড কালার। এবারে দীর্ঘশ্বাসটি আর গোপন করতে পারলেন না কাজল দেবী। অবাক হয়ে যাচ্ছিলেন রায়ের উদ্ভাবনী শক্তির। এত মিথ্যা! সুকুমারবাবু বলে চললেন, রায় অনেকদিন ধরেই তোমাদের মিথ্যে বলে আসছে। বৌদির সাথে ঘটে যাওয়া ঘটনাটার পরই তোমাদের সাবধান হয়ে যাওয়া উচিত ছিল। তার বদলে তোমরা ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলে। আজ আমি যখন রায়ের রুমে ঢুকি, ও যেভাবে শুয়েছিল তাতেই আমি বুঝে গিয়েছিলাম মিসক্যারেজ হয়নি ওর। তোমাদের ঘর থেকে বার করে দিতেই ও ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকে যত টাকা চাই তাই দেবে যদি আমি তোমাদের বাইরে বেরিয়ে বলি ও প্রেগনেন্ট ছিল, কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে। যে ছেলেটিকে ভালোবাসে রাই এসব করছে, সে নাকি ওকে বিয়ে করতে রাজি হয়েছে। এখন সব জানাজানি হয়ে গেলে আত্মহত্যা করা ছাড়া আর ওর কোনো উপায় থাকবে না। প্রচণ্ড কান্নাকাটি করছে রাই। আমি ওকে আশ্বাস দিয়ে এসেছি যে তোমাদের কিছু জানাবো না। বড় একটা নিঃশ্বাস নিলেন সুকুমারবাবু। বন্ধু ছেড়ে ডাক্তারের ভূমিকায় প্রবেশ করলেন উনি। ধীর গম্ভীর গলায় বলতে যেতে লাগলেন, রাইকে দেখে যা বুঝেছি, ওর বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, বিপিডি এর শিকার। এটা বলতে পারো এমন একটা মানসিক ব্যাধি যা নিজেকে এবং অন্যদের সম্পর্কে, তোমার চিন্তা ভাবনা এবং অনুভবকে এমনভাবে প্রভাবিত করে দেয় যা প্রতিদিনের জীবনে কাজ করতে সমস্যা সৃষ্টি করবে। মনে মনে এরা খুবই ভীতু হয়, অন্ধকারকে ভয় পায়, একা থাকতে ভয় পায়, কেউ এদের জোরে বকলে ভয় পায়, এমনকি সবাইকে হয়তো মুখে হুমকি দেবে তাও আত্মহত্যা করতেও ভয় পায়। বলতে পারো তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবে, মুহূর্তের জন্য তুমি একা থাকতে পারবে না, তবে তারই সাথে অস্থিরতা থাকে। এছাড়া সেলফ ইমেজ নিয়ে সবসময় বিচলিত থাকবে, বুদ্ধির বদলে রাগ বা আবেগ দিয়ে আচরণ করতে থাকবে এবং অস্থির সম্পর্কের একটা প্যাটার্ন বানিয়ে ফেলবে। এক কথা, এরা সবসময় তীব্র একটা ভয়ে বেঁচে থাকে, একলা হয়ে যাওয়ার। রায়ের এই যখন তখন রেগে যাওয়া, জিনিসপত্র ভাঙচুর, ঘন ঘন মেজাজ, এ সব কিছুই রোগেরই লক্ষণ। ছোটবেলা থেকে এই রোগটা হয়, বড় হওয়ার সাথে সাথে ক্রমশ বাড়তে থাকে। এর বেশি আমি কিছু বলতে পারবো না। কোনো এক প্রফেশনাল সাইকোলজিস্ট এ ব্যাপারে আরও ভালো বলতে পারবেন। তবে তোমরা দেরি করো না, যত তাড়াতাড়ি পারো রাইকে ভালো ডাক্তার দেখাও। কতটা দেরি করে ফেলেছো জানি না, তবে নিয়মিত ওষুধ আর কাউন্সেলিংয়ে সেরে যাবে আশা রাখি। শ্যামলবাবু আর চুপ করে থাকতে পারলেন না, চেঁচিয়ে উঠলেন। আমার মেয়ে পাগল? বিরক্ত হয়ে উঠলেন সুকুমারবাবু। অশিক্ষিতের মতো কথা বলো না শ্যামল। মানসিক ব্যাধি মানেই সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো পাগল নয়। হাঁচি, কাশি, সর্দি, পেট খারাপের মতো শরীর খারাপ যেমন স্বাভাবিক, তেমনি মনের রোগও স্বাভাবিক। কিন্তু তোমরা শিক্ষিত মানুষরাই সেটা অস্বীকার করো, আর তার জন্য আজ রায়ের মতো কত নিষ্পাপ জীবন সারা জীবন কষ্ট পায়। 12 বছর আগেও তোমাদের বলেছিলাম রাইকে হোস্টেলে পাঠিও না, ও আরও একলা হয়ে যাবে। তখনও তোমরা শোনোনি আমার কথা। কাজল তখন আবার প্রেগনেন্ট ছিল সুকুমারদা। আমাদের প্রথম বাচ্চাকে আমরা হারিয়েছি রায়ের জন্য, দ্বিতীয়টার জন্য আর কোনো রিস্ক নিতে চাইনি। সেটা আমি বুঝতাম শ্যামল, যদি রাইকে তোমরা ঘন ঘন বাড়িতে আনতে। বাড়িতে থেকে ওর হয়তো এত বাড়াবাড়ি হতো না। সবচেয়ে বেশি জরুরি ছিল ওকে ডাক্তার দেখানো সঠিক সময়ে। এতক্ষণে মুখ খুললেন কাজল দেবী। রায়কে বাড়িতে না আনানোর জন্য আমি দায়ী ডাক্তারবাবু। সৎ মায়ের থেকেও আমার বড় দায় হয়ে উঠেছিল একজন মা হয়ে ওঠা। যেদিন রায় প্রথমবার আমার সন্তান ওর ভাইকে দেখে, হিংসায় ওর মুখটা কেমন হয়ে উঠেছিল তা কেবল আমি জানি ডাক্তারবাবু। মা হয়ে বুকের পাটা কেঁপে উঠেছিল আমার। চোখে চোখে রাখতাম আমার নারী ছেঁড়া ধনকে, আমার সন্তানকে। তাও দিন 2 পর আমি ঘরে না থাকার সুযোগে রায় চলেছিল আমার সন্তানের কাছে। 6 মাসের বাচ্চাটাকে গলা টিপে ধরেছিল। আয়া মাসি দেখতে পেয়ে ওকে সরিয়ে দেয়। শ্যামলবাবুর দিকে ফিরে বললেন, বাবুকে 6 মাস বয়সে পোকায় কামড়ে শ্বাসকষ্ট হয়নি, রায় করেছিল। তোমায় জানাইনি, পাছে তুমি রায়কে আর বাড়ি আসতে না দাও। আয়া মাসি আর আমি তোমায় মিথ্যা বলেছিলাম। বারবার তোমাকে বলতাম রায়কে ডাক্তারের কাছে নিয়ে চলো,
একবারও আমার কথায় কান দাওনি। বলেছে ও সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক। আমি সৎ মা বলে ওকে পাগল সাজানোর চেষ্টায় আছি।